আজকে শুরু হচ্ছে ওহমস ল এবং রেজিস্ট্যান্স কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। আচ্ছা, ওহমস ল এটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। কি পড়ে এসেছি? যে কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর মধ্যে দুই প্রান্ত এ আর বি, যদি এই এ প্রান্তের বিভব ভিএ, বি প্রান্তের বিভব ভিবি হয়, এবং আরও ধরে নেওয়া হয় যদি ভিএ গ্রেটার দেন ভিবি হয়, তাহলে দুই প্রান্তের যে বিভব প্রভেদ সেটা এই পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা হবে তার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ বিএ মাইনাস বিবি প্রপোর্শনাল টু আই। এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য একটা ধ্রুবক ইউজ করা হয়। সেই ধ্রুবকটাকে আমরা বলি রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে ভিএ ভিবি এটাকে যদি আমি ভি ধরি, তাহলে ভি ইজ ইকাল টু আই আর। এটা হচ্ছে ওহমস ল। তাহলে এখান থেকে নতুন একটা জিনিস জানলাম, রোধ। তাহলে রোধ কি? যে ধর্মের জন্য কোনো তড়িৎ প্রবাহ পরিবাহীর মধ্যে দিয়ে বাধাপ্রাপ্ত হয় তাকেই বলা হয় পরিবাহী রোধ। তার মানে কি, যদি বিভব প্রভেদ স্থির রাখি, প্রবাহ মাত্রা বাড়ালে রোধ কমবে, প্রবাহ মাত্রা কমালে রোধ বাড়বে। অর্থাৎ যে পরিবাহীর বাধা দানের ক্ষমতা কম তার মধ্যে দিয়ে তড়িৎ বেশি প্রবাহিত হবে, আর যার মধ্যে দিয়ে বাধা দানের প্রবণতা বেশি তার মধ্যে দিয়ে তড়িৎ কম প্রবাহিত হবে। এই রোধের একক এটাও আমরা জেনে এসেছি, ক্লাস 10-এ ছিল ওহম। তাহলে 1 ওহম সমান লেখা যাবে 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 ওহম কাকে বলবো? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয় বা 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি তার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে পরিবাহীর ওই রোধকে আমরা বলবো 1 ওহম। এই প্রবাহ মাত্রার সঙ্গে বিভব প্রভেদ অর্থাৎ আইয়ের সঙ্গে ভি যদি লেখচিত্রটা আনি, সেই লেখচিত্রটা কী হয়? সাধারণত হয় মূল বিন্দুগামী সরলরেখা, ভি ইজ ইকাল টু আই। অর্থাৎ এই ক্ষেত্রে আই ইজ ইকাল টু হলো 1/r ইন্টু ভি। এই 1/r এই জিনিসটাকে বলা হয় নতি। এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। ওয়াই ইজ ইকাল টু এমএক্স, এক্স অ্যাক্সিস বরাবর ভোল্টেজ আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট আছে। তাহলে এমটা হচ্ছে 1/r বা নতি। যে সমস্ত পরিবাহী এই সূত্রকে মেনে চলে যে ভি ইজ ইকাল টু আই স্ট্রেট লাইন হবে, তাদেরকে বলা হচ্ছে ওহমীয় পরিবাহী বা ওহমিক কন্ডাক্টর। আর যারা এগুলো মেনে চলে না তাদেরকে বলা হয় অহোমীয় পরিবাহী বা নন ওহমিক কন্ডাক্টর। সাধারণত সেমিকন্ডাক্টর, ভ্যাকুয়াম টিউব, এই সমস্ত জিনিসগুলো কী হয়, এই ভি ভার্সেস আই এই গ্রাফটা আর স্ট্রেট লাইন না হয় না, সেই জন্য তাদেরকে বলা হয় নন ওহমিক কন্ডাক্টর। এবার হচ্ছে প্র্যাকটিক্যালে যেটা করতে হয় যে ওহমের সূত্রের পরীক্ষামূলক প্রমাণ। সেটার জন্য কি করতে হয়? একটা সার্কিট এরকমভাবে তৈরি করতে হয় যে ব্যাটারির দুই প্রান্ত, সেই দুই প্রান্ত থেকে দুটো তার বার করে সেটাকে একটা চাবি বা কিয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, কে সেটাকে যোগ করা হয়। আমাকে যে পরীক্ষা দিন তারটা দিয়েছে সে একটা রেজিস্ট্যান্স যুক্ত ওয়্যারের সঙ্গে যুক্ত করা হয়, এবং সেই রেজিস্ট্যান্স যুক্তের সঙ্গে প্যারালালে একটা কী করা হয়, ভোল্টমিটার যোগ করা হয়, এবং এখানে সিরিজে কী যোগ করা হয়, একটা অ্যামমিটার যোগ করা হয়, এবং সেটা একটা রিওস্ট্যাটের মধ্যে দিয়ে এনে আবার নেগেটিভ প্রান্তে যোগ করা হয়। এই জায়গাটাকে বলা হয় রিওস্ট্যাট বা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে অ্যামমিটার যেটা কারেন্ট পাবে, এটা হচ্ছে ভোল্টমিটার যেটা ভোল্টেজ পাবে। এই যে পি কিউ, সেই পি কিউ বিন্দুতে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা আমাকে গ্রাফ ড্র করে সেখান থেকে বার করতে হবে। এবার কি করা হয়, এটা হচ্ছে ইএমএফ। এইখানে যে ব্যাটারি ফিক্সড আছে, চাবি অন করে কি করা হয়, এই রিওস্ট্যাটটা ভ্যারি করা হয়, তার মানে সেটাকে আগে পিছে করা হয়। সেই রিওস্ট্যাটটা যখন আগে পিছে করা হয়, এটার মধ্যে দিয়ে কী হয়, কারেন্টের পরিমাণ আস্তে আস্তে পরিবর্তন হয়।
কারেন্টের মান পরিবর্তন হওয়া মানেই এইখানে যে ভোল্টমিটারের রিডিং আছে সেই ভোল্টমিটারের রিডিংটা আস্তে আস্তে পরিবর্তন করা। এইভাবে রিওস্ট্যাট পরিবর্তন করে এক একটা কারেন্টের জন্য এক একটা ভোল্টমিটারের পার্ট নেওয়া হয়। এরপরে কি হয়, সেই কারেন্ট এবং ভোল্টমিটারের যে মিটার এবং ভোল্টমিটারের যে পার্ট সেটাকে কারেন্ট আর ভোল্টেজ দিয়ে ডিনোট করা হয় এবং সেইটাকে কী করা হয়, একটা গ্রাফ পেপারে রেখে সেটাকে প্লট করা হয় এবং সেটা প্লট করে এরকম একটা লেখচিত্র পাওয়া যায় এবং সেই লেখচিত্রের যে কোনো দুটো পয়েন্ট নেওয়া হয়, এরকম দুটো পয়েন্ট, এবং সেই দুটো পয়েন্টকে এরকমভাবে জয়েন করা হয়। এই জিনিসটাকে বলা হয় ডেল্টা ভি, এটাকে বলা হয় ডেল্টা আই, এবং সেইখান থেকে আর ইজিক্যাল টু ডেল্টা ভি বাই ডেল্টা আই বার করা হয়। এবং এই আরটা হবে এইখানে যে পিকিউ এর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে, আননোন রেজিস্ট্যান্স, যেটা আমাকে বার করতে হবে, তার প্রায় কাছাকাছি। এইভাবে কী করা হয়, কোনো একটা পরিবাহীর ওহমের সূত্রের সাহায্যে তার রোধ কত বা ওহমের সূত্রের সত্যতা এইভাবে প্রমাণ করা হয়। আচ্ছা আচ্ছা এবার এই তো গেল রোধ। তড়িৎ প্রবাহ মাত্রাকে আবার আমরা জেনে এসেছি যে কিউ বাই টি এরকমভাবে লেখা হয়। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে কুলম পার সেকেন্ড। তাহলে 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 কুলম পার সেকেন্ড। 1 কুলম এটা মানে হচ্ছে বা সিজিএস যদি কনভার্ট করে 3 × 10⁹ ইএস, এগুলো আগে করে এসেছে, তড়িৎ যে অধ্যায় ছিল সেখানে এগুলো ছিল। তাহলে 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ আধান। একই রকমভাবে 1 অ্যাম্পিয়ার এটাও মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ প্রবাহ মাত্রা। আরেকটা একক আছে তড়িৎচুম্বকীয় একক বা ইএমই, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। সাধারণত 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক যে অ্যাম্পিয়ার, সেটা ছোট বা বড় এরকমভাবে নেওয়া হয়। সাধারণত 1 অ্যাম্পিয়ারকে সব থেকে বেশি ধরা হয়, এর থেকে যেটা ছোট সেটা -3 অ্যাম্পিয়ার, এটাকে বলা হয় 1 মিলি অ্যাম্পিয়ার। আবার 10⁻⁻6 অ্যাম্পিয়ার এটাকে বলা হয় 1 মাইক্রো অ্যাম্পিয়ার। আর 10⁻⁹ অ্যাম্পিয়ার এটাগুলো বলা হয় 1 ন্যানো অ্যাম্পিয়ার। যেমন মাইক্রোকুলম, ন্যানোকুলম ছিল, সেরকম মাইক্রো অ্যাম্পিয়ার, ন্যানো অ্যাম্পিয়ার এভাবে ছোটো। এরপরে আসছে যে আমরা যে পড়ে এসেছি রোধ, সেই রোধগুলো কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এগুলো আমরা জেনে নিয়ে এসেছি যে ক্লাস 10-এও ছিল যে কোনো একটা পরিবাহী রোধ কিসের ওপর নির্ভর করে, পরিবাহীর আকারের ওপর, অর্থাৎ তার দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমে। এছাড়া কিসের ওপর নির্ভর করে, পরিবাহী উপাদানের ওপর, অর্থাৎ কী উপাদান দিয়ে পরিবাহীটা তৈরি। তামার একরকম হবে, সোনার একরকম হবে, এরকমভাবে বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন রকম রোধ হবে। আচ্ছা, আর কিসের ওপর পরিবাহী রোধ নির্ভর করে, এই ফর্মুলাটা আমরা জেনে এসেছি, এটা নিয়ে বিশেষ কিছু আলোচনা করছি না। আচ্ছা, আর কিসের ওপর নির্ভর করে, উষ্ণতার উপর। সাধারণত উষ্ণতা বাড়লে কী হয়, পরিবাহী রোধ বাড়ে। যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ফর্মুলা ছিল, রোধের ক্ষেত্রেও সে একই রকম ফর্মুলা হয়, R = R0 1 + আলফা টি। এই আলফাটাকে বলা হয় রোধের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। তবে কিছু কিছু পদার্থ আছে যাদের আবার উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে আবার রোধ কমে। সাধারণত তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। আর এমনি পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। আবার কিছু কিছু আছে বা ধাতুর ক্ষেত্রে যদি উষ্ণতা আস্তে আস্তে কমায় তাহলে রোধ কী হবে, আস্তে আস্তে কমবে। কমতে কমতে যদি উষ্ণতা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি নিয়ে আসা হয়ে যায় তাহলে কী হবে, সেই ধাতুর রোধ
অসীমভাবে বেড়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় অতি পরিবাহিত বা সুপার কন্ডাক্টিং। অর্থাৎ কোনো ধাতব পদার্থের উষ্ণতা কমাতে কমাতে প্রায় 0 ডিগ্রি কাছাকাছি নিয়ে আসলে, এটাও ক্লাস 10 ছিল, যে তার রোধ অসীমভাবে বেড়ে যায়। এই জিনিসটাকে বলা হয় সুপার কন্ডাক্টার বা অতি পরিবাহিতা। আর কিছু কিছু বিষয়ের ওপর নির্ভর করে, যেমন কিছু কিছু আছে, যেমন সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে রোধ কমে যায়, অর্থাৎ আলোর তীব্রতা বাড়ালে তড়িৎ প্রবাহ বেশি হয়। বিসমাথ ধাতুকে যেমন চৌম্বক ক্ষেত্রে রাখলে রোধ বেড়ে যায়। আবার কাঠ কয়লার ফাঁকে প্রচুর পরিমাণে বুদবুদ থাকে, সেজন্য কাঠ কয়লা যে কি মধ্যে দিয়ে চাপ প্রয়োগ করা হয়, তাহলে চাপ প্রয়োগ করা হলে তার মধ্যে থেকে বায়ুর বুদবুদগুলো বেরিয়ে যায়। বায়ু তড়িতের কুপরিবাহী, বায়ুর বুদবুদগুলো বেরিয়ে গেলে তখন কার্বনের কণাগুলো তখন সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। কীভাবে বিভিন্ন পদার্থের ওপর রোধের বিভিন্ন প্রভাব দেখা যায়। আচ্ছা, এখানে আর ইজিক্যাল টু রো এল বা জে, সেই রোটাকে আমরা বলি আপেক্ষিক রোধ বা অনেক সময় রোধাঙ্ক। এই রোধাঙ্কের সংজ্ঞাও ছিল যে একক ঘনকের দুই বিপরীতলের মধ্যবর্তী রোধকে বলা হয় তার রোধাঙ্ক। একক ঘনক মানে কি, ক্ষেত্রফল একক, দৈর্ঘ্য একক। তাহলে একক ঘনকের দুই যে বিপরীতল তার মধ্যে যে রোধ, তাকে আবার অনেক সময় রোধাঙ্ক বলা হয়। আচ্ছা, এই যে রোধাঙ্ক, সেই রোধাঙ্কের যে অনন্য তাকে আবার বলা হয় পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক। যেমন ভি ইজিক্যাল টু হয় বা আই ইজিক্যাল টু হয় কি 1/r ইন্টু ভি। এই 1/r এই রাশিটাকেই বলা হয় কে বা পরিবাহিতা। তার মানে কি, এই 1/r এই রাশিটার ওপরেই কি নির্ভর করে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কতটা পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে কে এর মানের ওপর নির্ভর করছে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের হার। সেই জন্য এই 1/r এই রাশিটাকে বলা হয় তড়িৎ পরিবাহিতা। তাহলে এই 1/r এর মানটা যদি এখান থেকে আমি বসিয়ে দিই, তাহলে 1i ইজিক্যাল টু ভি বাই রো এল ইন্টু এল। এই 1/ρ এই জিনিসটাকে আবার বলা হয় পরিবাহিতাঙ্ক। অর্থাৎ রোধাঙ্কের যে অনন্য তাকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের একক কী ছিল? রোধাঙ্কের একক ছিল ওহম, মিটার। তাহলে পরিবাহিতাঙ্কের একক কী হবে? মো মিটার ইনভার্স। বুঝা গেল? আর পরিবাহিতের একক কী হবে? মো। তাহলে পরিবাহিতের একক হচ্ছে মো, রোধের একক হচ্ছে ওহম, রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার ইনভার্স, আর পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো মিটার ইনভার্স। এই রোধাঙ্ক আর এই পরিবাহিতাঙ্কের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কোথা থেকে আসে? আচ্ছা, সাধারণত বিভব প্রভেদ বা ভিএ মাইনাস ভিবি, এটা সমান আমি লিখি আইএফ, কোনো অসুবিধা নেই।
আইটাকে আবার লেখা হয় কি চার্জ বাই টাইম, আর আরটাকে লেখা হয় রো এল বাই এ। তাহলে এখান থেকে কিউটা আমি কি লিখতে পারবো, 1/ρ এ মাইনাস ভিবি, এটা যেরকম ছিল, আর কি হবে ইন্টু টি, এটাও গুণ হবে, বাই হবে এল। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আচ্ছা, আমরা ক্লাস 11-এ যখন তাপের অধ্যায় পড়ে এসেছিলাম তখন তাপ প্রবাহের হার বা কিউ বাই টি, সেটাকে আমি লিখতে পারতাম কে θ2 মাইনাস θ1 ইন্টু এ বাই এল। θ2 কি ছিল, উষ্ণতা, বাইরের পৃষ্ঠের দুই পৃষ্ঠের উষ্ণতা, যেখান থেকে θ2টা ছিল θ1 থেকে বেশি, তাহলে তাপ প্রবাহের যে হার সেটা কিউ বাই টি কে θ2 মাইনাস θ1 ইন্টু ক্রস সেকশনাল এরিয়া বাই হচ্ছে তাদের মধ্যে যে বেধ বা ডিস্টেন্স। এই ইকুয়েশনটাকে যদি তড়িৎ প্রবাহের হারের সঙ্গে তুলনা করি, তাহলে এখান থেকে টিটা বাইরে নিচে নামিয়ে নিয়ে আনলাম। তাই যদি নিয়ে আসি তাহলে কী হবে, এইখানকার θ2 মাইনাস θ1 এখানে বৃহৎ প্রভেদের সঙ্গে সমান বা তুলনা করতে পারি। ক্রস সেকশন এরিয়া তো কেটেই গেল, এল এল এগুলোও তুলনা হয়ে গেল। তাহলে এই কে জিনিসটা এলো কি 1/ρ। তাহলে কে ইজিক্যাল টু 1/, তাহলে এই যে তাপ পরিবাহিতাঙ্ক, এটা কি হচ্ছে 1/ρ, রোধাঙ্কের অন্য। তড়িতের ক্ষেত্রে এই তাপ পরিবাহিতাঙ্কটাকে বলা হয় তড়িৎ পরিবাহিতাঙ্ক, সেই জন্য সিগমা ব্যবহার করা হয়। সিগমা হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্কের সিগনিফিকেন্স বা চিহ্ন। এই দুটো ইকুয়েশনটাকে কেটাকে 1/ρ লিখতে পারি। তাহলে কে কী ছিল, তাপ পরিবাহিতাঙ্ক। তড়িতের ক্ষেত্রে এই কেটাই হয়ে যাচ্ছে সিগমা, বা সেটাই হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্ক। তাহলে এটাই হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্ক আর হচ্ছে রোধাঙ্কের মধ্যে সম্পর্ক। এখানে আরেকটা কথা আছে, শর্ট সার্কিট মানে কি বা হর্ষবর্তনী কি। কোনো পরিবাহী যদি পজিটিভ এবং নেগেটিভ বা ব্যাটারির দুই প্রান্ত একটা তার দিয়ে যুক্ত করি বা তামার তার দিয়ে যুক্ত করি, কি দেখবো তামার তারটা সঙ্গে সঙ্গে গরম হয়ে উঠছে। তার মানে সেটার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ তার রোধ অনেক কম। এই অত্যধিক তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য কি হয়, সে উৎস থেকে পরিবাহীর যে সংযোগ, সে সংযোগটা কী হয়, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সেটা পুড়ে যেতে পারে। যত তাপ বেশি হবে সেটাতে আগুন লাগার সম্ভাবনা থাকবে। এই ঘটনাটাকে বলে শর্ট সার্কিট। এই যে বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ে বলে শর্ট সার্কিট থেকে আগুন লাগে, সেখানে এই জিনিসটাই করা হয়। সাধারণত ফিউজ তারও এই নীতিতে কাজ করে। যেখানে ফিউজ তারটা ঠিকঠাকভাবে কাজ করে না, সেখানেই শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার হচ্ছে রোধের সমবায়। আচ্ছা, রোধের সমবায় যেমন ক্যাপাসিটেন্সে করে এসেছিলাম সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন, রোধের ক্ষেত্রে সেরকম সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন থাকে। তো এই ক্ষেত্রে যে কম্বিনেশানগুলো হয়, সেই কম্বিনেশানগুলো আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, সেগুলো নিয়ে আর নতুন করে কিছু বলছি না। যে সিরিজ কম্বিনেশন হলে কি হয়, পরপর যোগ হয়ে যায়, আর সমান্তরাল সমবায় হলে কি হয়, অনুন্নক হিসেবে যোগ হয়। তাহলে সিরিজের ক্ষেত্রে কম্বিনেশনের ফর্মুলাটা কী হচ্ছে, ইন জেনারেল তুল্য রোধ R=R1 প্লাস R2 প্লাস R3 এরকমভাবে চলতে থাকবে, সামেশন RI এবং I=1 to
আর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কী হবে, 1/RP, এটাকে RS দিয়ে লিখতে পারি, তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস এরকমভাবে চলতে থাকবে, ইজিক্যাল টু ইঞ্জিনিয়ারের উপরে লেখা যায় সামেশন 1/RI, এখানে I ইজিক্যাল টু 1 to n। সাধারণত সিরিজ কম্বিনেশনে যে তুল্য রোধ হয় সেটা প্রতিটা রোধের থেকে বেশি হয়, আর সমান্তরাল সমবায় যেটা তুল্য রোধ হয় সেটা প্রতিটা যে রোধ তার থেকে সাধারণত কম হয়। তাহলে প্যারালাল কম্বিনেশনের রোধ ইন্ডিভিজুয়াল যে রেজিস্ট্যান্স তার থেকে কম হয়, আর সিরিজ কম্বিনেশনের যে রোধ রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কী হয়, ইন্ডিভিজুয়াল যে রেজিস্ট্যান্স তার থেকে অনেক বেশি হয়। আচ্ছা, এখানে এর পরের চ্যাপ্টারে বিভিন্ন অঙ্কটা করতে হবে, এখানেও কিছু কিছু অঙ্ক করতে হবে। তো সেই ক্ষেত্রে সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন বিষয়ে একটা জিনিস মনে রাখবো, যখন সিরিজ কম্বিনেশন হবে তখন কারেন্টটা ফিক্সড, কারেন্টে কোনো পরিবর্তন হবে না, আর যখন প্যারালাল কম্বিনেশন হবে তখন ভোল্টেজটা ফিক্সড, অর্থাৎ ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। তাহলে প্যারালাল কম্বিনেশন দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সমান, আর সিরিজ কম্বিনেশনে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা হচ্ছে সমান। এবার আসছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে শান্ট। শান্ট হচ্ছে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে বা কোনো একটা পরিবাহীকে অত্যধিক সুবেদী করতে গেলে সাধারণত গ্যালভানোমিটার বা অ্যামমিটার এই সমস্ত ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তার প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কোনো সার্কিটের সঙ্গে বা কোনো যন্ত্রের সঙ্গে সমান্তরালে একটা কম রোধের যন্ত্র যোগ করা হয়। এই যে কম রোধের যন্ত্র যোগ করা হয়, যার ফলে কি পরিবাহীর মধ্যে দিয়ে সমগ্র তড়িৎ প্রবাহটাই ওই অংশের মধ্যে দিয়ে চলে যায় যেটা আমি যোগ করেছি। এই জিনিসটাকে বলা হচ্ছে শান্ট, অর্থাৎ কোনো পরিবাহীকে অত্যাধিক তড়িৎ প্রবাহ মাত্রার প্রবাহের হাত থেকে বাঁচানোর জন্য পরিবাহীর সঙ্গে সমান্তরালে একটা কম রোধের যন্ত্রকে যোগ করা হয়, যার ফলে পরিবাহী বা ব্যাটারি থেকে আসা ম্যাক্সিমাম কারেন্টটাই ওই অংশের মধ্যে দিয়ে চলে যায়। এই জিনিসটাকে বলা হচ্ছে শান্ট। তাহলে এবার দেখা যাক যে শান্ট কীভাবে কাজ করছে। একটা গ্যালভানোমিটার নিলাম, গ্যালভানোমিটার কী জিনিস, যেটা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সেটা জানান দেয় যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে কি যাচ্ছে না। এই গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালালে একটা খুব কম মানের রেজিস্ট্যান্সকে আমি যোগ করলাম, যেটাকে আমি নাম দিলাম এস। মূল যে বর্তনী, সেই বর্তনীতে কারেন্ট যাচ্ছে আমি ধরে নিলাম আই। সেই বর্তনীর কারেন্টটা এখানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইজি, আর এই যে বর্তনী আমি যোগ করলাম সমান্তরালে তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমি ধরলাম আইএস। তাহলে টোটাল যে কারেন্ট সেটা দুই ভাগে ভাগ হয়ে গেল, আইজি প্লাস আইএস। আচ্ছা, এবার এখানে গ্যালভানোমিটার আর যে শান্ট এটা কীভাবে যুক্ত আছে, সমান্তরালে যুক্ত আছে। তাহলে এদের মধ্যে তুল্যরোধ কত হবে,
আর ইকুইভ্যালেন্ট 1/g প্লাস 1/s করে যোগ করতে হয়। প্যারালাল কম্বিনেশনে কী হয়, তুল্য রোধ বার করা সহজ ফর্মুলা, দুটো যদি রোধ থাকে তাহলে সেই দুটো রোধের গুণফল এবং তাদের মধ্যে যোগফল। এই যে দুটো প্রান্ত, সেই দুটো প্রান্তর আমি নাম দিয়ে দিলাম এ বি। সেই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ আমি ধরে নিচ্ছি VA মাইনাস VB। তাহলে সেটা কী হবে, টোটাল যে কারেন্ট, মূল বর্তনীর যে কারেন্ট ইন্টু তুল্য রোধ GS বাই G প্লাস S। আই জি, তার মানে গ্যালভ্যানের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা বার করবো। গ্যালভ্যানের মধ্যে কত কারেন্ট যাচ্ছে কী হবে, গ্যালভ্যানোমিটারের দুই প্রান্তের যে বিভব প্রভেদ বাই গ্যালভ্যানোমিটারের যে রেজিস্ট্যান্স। তাহলে এই বিভব প্রভেদের মান কত হবে আগেই বার করে রেখেছি, আই জি ইন্টু এস বাই জি প্লাস এস ইন্টু জি, জি জি কেটে গেল, আই ইন্টু এস বাই জি প্লাস এস। একই রকমভাবে আইএস কত হবে, আই ইন্টু জি বাই জি প্লাস এস। অর্থাৎ কোনো একটা প্যারালাল সার্কিটে কোনো একটা ব্রাঞ্চে যদি কারেন্ট বার করতে হয় তাহলে ফর্মুলা কী হচ্ছে, মেন কারেন্ট বাই অপোজিট রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স। যেমন আই জি কী হবে, আই ইন্টু জি বাই জি প্লাস এস। আই ইন্টু জি সরি আই জি মানে হচ্ছে আই ইন্টু এস মানে টোটাল কারেন্ট ইন্টু উল্টো রেজিস্ট্যান্স বাই জি প্লাস এস টোটাল রেজিস্ট্যান্স। একই রকম আইএস কত হবে, টোটাল কারেন্ট ইন্টু উল্টো রেজিস্ট্যান্স জি বাই জি প্লাস এস। এইভাবে সহজেই বার করা যায়। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, আইজি বাই আইএস, তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করে দিলাম, আইগুলো সব কেটে গেল, পড়ে থাকবে কি এস বাই জি। আচ্ছা, এবার আমি এই যে এস যোগ করেছিলাম বা শান্ট বলেছিলাম, সেই শান্টের প্রভাব মাত্রা কী হয় বা শান্টের রেজিস্ট্যান্স কী না হয় গ্যালভ্যানোমিটার থেকে অনেক কম। তো অল্প মানের বা অল্প রোধের একটা তড়িৎযন্ত্রকে যোগ করা আগে বলেছিলাম, যার মধ্যে দিয়ে বর্তনীর ম্যাক্সিমাম কারেন্টটাই চলে যেতে পারে। তাহলে এই যে এস তার মান কী হয়, জি এর থেকে অনেক কম হয়। তাহলে এস যদি জি এর থেকে অনেক কম হয় তাহলে এই সমগ্র রাশিটাই কী হবে, একের থেকে অনেক কম হবে। এবং এই এস বাই জি এই অংশটাকে আমি লিখছি 1/n, যেখানে এন হচ্ছে একের থেকে বেশি। তাহলে এই এনটাকেই বলা হচ্ছে এখানে শান্টের ক্ষমতা। তাহলে কী লিখতে পারছি, আইজি আমি ধরে নিচ্ছি যে শান্টের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আইজি। গ্যালভ্যানের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে মূল যে প্রবাহ মাত্রা তার 1/n অংশ। তাহলে মূল প্রবাহ মাত্রার 1/n অংশ যদি গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে যায় তাহলে এই এনটাকেই বলা হচ্ছে শান্টের ক্ষমতা। তাহলে আইজি বাই আই এটা সমান কী হবে, 1/n। আচ্ছা, এখান থেকে এবার লিখি আইজি বাই আইএস, এটা মানে হচ্ছে 1 মাইনাস আইজি। এটা সমান ছিল আমার এস বাই জি। আচ্ছা, এবার একটু উল্টে দিলাম, আই মাইনাস আইজি বাই আইজি ইজিক্যাল টু জি বাই এস। এবার আই বাই আইজি মাইনাস 1 ইজিক্যাল টু জি বাই এস। আই বাই আইজি, তাহলে এটা উল্টে গেলে এটা মানে হয়ে যাবে এন, তাহলে এখান থেকে লিখতে পারলাম এন মাইনাস 1 ইজিক্যাল টু জি বাই এস। তাহলে এইখান থেকে এস এর মান কত হবে, তাহলে এখান থেকে টেনে নিয়ে এলাম, তাহলে এন ইজিক্যাল টু কী হবে, জি বাই এস ইকুয়াল টু
n-1, তাহলে s ইকুয়াল টু g বাই n-1।